আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩য় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। টুকটুকিকে পাওয়ার উপলক্ষে বড় করে পাঠিয়ে রাখলো। অনেকক্ষণ আগেই টুকটুকিকে রেডি হতে বলা হয়েছে। তাই আদর গেল টুকটুকিকে নিয়ে আসতে। দরজা খুলে রুমে প্রবেশ করতেই থমকে দাঁড়ায়। চোখ বড় বড় করে চারিদিকে দেখতে লাগলো। পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে আছে। সাজার জন্য যে ড্রেস আর কসমেটিক দেওয়া হয়েছে সেগুলো সব ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। মেয়েটি এগুলো কি করলো তাই ভাবছে আদর। হঠাৎ কি যেন একটা ছুটে এসে পড়লো ওর কপালে। সে উফ করে মেঝেতে বসে পড়ে। টুকটুকি খেয়াল করেনি আদর কখন এসে দরজায় দাঁড়িয়েছে। আদরের মুখের শব্দটা শুনে তখন পিছন ফিরে তাকায়। দেখে আদর কপালে হাত দিয়ে মেঝেতে বসে আছে। টুকটুকি নিজের ভুলটা বুঝতে পারলো। একই তো বেচারি মুখে কথা বলতে পারে না, তাই হাঁ করে তাকিয়ে থাকে। মাথায় আঘাত পেয়ে আদর হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। প্রচুর রাগ হতে থাকে ওর। ততক্ষণে কপাল গড়িয়ে গাল বেয়ে রক্তের ফোঁটা পড়তে থাকে মেঝেতে। চট করে তাকালো টুকটুকির দিকে। ইচ্ছে করছিল কষে দুটো থাপ্পড় মারে, কিন্তু টুকটুকির মুখ পানে চেয়ে কিছুই করতে পারল না। কারণ কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে। মাথার কোঁকড়ানো চুলগুলো মুখের সামনে লেপ্টে আছে। অদ্ভুত একটা মায়া সৃষ্টি হয়েছে ওর মুখে। তা দেখে আদর নিজেকে সামলে নেয়, ধীর পায়ে ওর দিকে এগোয়। টুকটুকি ভয়ে পিছুপা হতে থাকে। আদর বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না, প্লিজ তুমি শান্ত হও। টুকটুকি কিছুটা শান্ত হয়। আদর ওর কাছে গিয়ে ওর হাত ধরার চেষ্টা করে, কিন্তু টুকটুকি ধরতে দেয়নি। সে ইশারায় বলে, আমি বুঝতে পারিনি। এই বলে হাত জোর করে মাফ চায়। আদর কষ্টের মাঝেও হেসে বলে, আরে মাফ চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। টুকটুকি ইশারায় বলে, কিন্তু রক্ত ঝরছে যে। আদর হাত নামিয়ে দেখে পুরো হাত রক্তে ভেসে গেছে। ব্যথাও করছে প্রচুর পরিমাণ। তারপরও নিজেকে স্বাভাবিক করে টুকটুকিকে শান্ত রাখার জন্য বলে, ও কিছু না, আমি ফাস্টিং করিয়ে নেব, তুমি চিন্তা করো না। টুকটুকি নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, তাই সে ইশারা করে বলে, আমি করে দিচ্ছি। তারপর সে পুরো ঘরে ফাস্টিং বক্স খুঁজতে লাগলো। আদর বুঝতে পেরে ফাস্টিং বক্স বের করে দেয়। সে যেন টুকটুকির চোখে নিজের প্রেম দেখতে পায়। তারপর টুকটুকি নিজের হাতে আদরের কপালটা ব্যান্ডেজ করে দেয়। তারপর হাত জোর করে ইশারা করে বলে, আমাকে বাসায় নিয়ে চলো, মাকে দেখব। কথাটা আদর বুঝতে পারে, নিশ্চয়ই ওর মায়ের জন্য মন খারাপ করছে। আদর উভয় দায় নিয়ে যাবে। তা শুনে টুকটুকির চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আমি আবার ফোন করলাম রেহানা ফুফুর কাছে। আমার ফোন পেয়ে তিনি আবার কান্নায় ভেঙে পড়েন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, বাবা তুই কবে আসবি? দ্রুত এসে বিয়ে করে আমার মেয়েকে আমার কাছে এনে দে। এই বলে আবার কান্নায় ভেঙে পড়ল রেহানা। আমি তাকে বললাম, চিন্তা করো না ফুপি, আমি খুব দ্রুত আসবো, আর ওরা নিশ্চয় খেয়াল রাখবে টুকটুকির। তুমি রোজ ওকে দেখে এসো। রেহানা বলে, আচ্ছা বাবা। আমি বললাম, আমি এখন রাখি তাহলে, অপারেশন আছে এরপর একটা, ভালো থেকো। রেহানা বলে, তুইও খেয়াল রাখিস নিজের, আর টুকটুকিকে নিয়ে একদম চিন্তা করবি না। আমি কল কেটে মোবাইল সোফায় ছুঁড়ে মারলাম। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। রেহানার খারাপ লাগাটাও এবার কমে এসেছে। টুকটুকি প্রত্যেক দিনই আসে এই বাড়িতে। কখনো রাতে দেখতে মন চাইলেও আদর নিজে নিয়ে আসে ওকে। আদর ছেলেটা বেশ ভালো, তাও বুঝতে পেরেছে রেহানা। এদিকে রাত 12টা বাজে 38 মিনিট। ছাদের বড় দোলনাটায় বসে আছে আকিকা। দৃষ্টি দূরের আদো আদো দেখা যাওয়া নদীতে। ভাবছে, মানুষের জীবনটা কেমন অস্থিরশীল। কোথায় এর শুরু আর কোথায় এর শেষ তা ঠাউর করা মুশকিল। আর ভালোবাসার এত ছড়াছড়ি চারিদিকে, যে কোনটা আসল আর কোনটা নকল বোঝা মঙ্গল অভিযানের থেকে কোনো অংশে কম না। তন্ময় আকিকার ঘরে তাকে না পেয়ে ছাদে এলো। চুপচাপ গিয়ে বসলো আকিকার পাশে। আকিকা নড়ল চড়ল না। অন্য সময় হলে এতক্ষণে তন্ময়ের এক কান নষ্ট করে ছাড়তো। তন্ময় হঠাৎ বলে, এই নদীটা খুবই সুন্দর তাই না? আকিকা বলে, দেখলে চোখের রেশ কাটে। নদীর ঠান্ডা বাতাসে শরীর শিহরিত হয়, ভালো লাগে খুব। তন্ময় বলে, কই আমার তো কাটে না। তন্ময়ের কথায় চমকে তাকায় আকিকা। দেখে ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আজ তন্ময়ের কথায় একটা গাঢ় ক্লান্তির ছাপ আছে, চোখে মুখে অভিমান। আকিকার খুব ইচ্ছে করছিল একবার ছুঁয়ে দিতে তন্ময়কে, কিন্তু কোথায় যেন একটা বাধা পাচ্ছে। দোলনা থেকে উঠে গিয়ে দাঁড়ালো ছাদের কর্নারের দিকে। ছাদের সাইডে রেলিং নেই বলে রাতের অন্ধকারে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে জায়গাটা। উত্তর দিকে ছাদের উপর জাপটে পড়া জারুল গাছটার পাতার ফাঁকে লুকিয়ে থাকা ফুলগুলো থেকে আসা মিষ্টি ঘ্রাণের নেশাতুর হয়ে আছে পরিবেশ। তন্ময় পাশাপাশি এসে দাঁড়িয়েছে আকিকার। আকিকা আর চোখে বার দুয়েক দেখলো তন্ময়কে। সাদা আর কমলা মিশ্রিত একটা সুতির পাঞ্জাবি পরে আছে তন্ময়। আকিকা এই প্রথম তাকে পাঞ্জাবি পরা দেখেছে। তারপর চোখ সরিয়ে নিল আবার। তন্ময় খ্যাক করে গলা পরিষ্কার করে বলে, খুব বেশি বিরক্ত করি আমি, দেখলেই দূরে সরে থাকতে হয় তাই না? আকিকা বলে, শুধু বিরক্ত না, অনেক অনেক বেশি বিরক্ত করো। তন্ময় বলে, না থাকলে খুশি হবে? এই কথা শুনে আকিকার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। কি বলছে এসব তন্ময়? না থাকলে মানে? ভেতরের চিন্তা ভাবনা সব দূরে সরিয়ে বাজখাই গলায় ভুরু কুচকে বলে, কোথায় যাচ্ছ? তন্ময় বলে, ফিরে যাচ্ছি, আম্মুর শরীরটাও বেশি ভালো নেই। আকিকা বলে, বাহ বাঁচা গেল। আকিকা সহজ কণ্ঠে বলে। তন্ময় ভুরু কুচকে তাকালো একবার। হঠাৎ আকিকাকে টান দিয়ে সামনে এনে বলে, তুমি কি একটা মেয়ে? আমার ভালোবাসা চোখে পড়ে না তোমার?
কেন এত কেয়ারলেস তুমি আমার বিষয়ে? আমার ভেতরে কষ্টটা কি দেখতে পাও না তুমি? আকিকা জোরে ছাড়ানোর চেষ্টা করছে নিজেকে, কিন্তু তন্ময়ের শক্তির কাছে নিতান্তই ছোট সে। আশ্চর্য হওয়ার ভান করে আকিকা বলে, তন্ময়, খারাপ হচ্ছে এটা, ছাড়ো আমাকে। হাউ ডিয়ার ইউ টাচ মি? ইউ আর মাই গার্ড, নট বয়ফ্রেন্ড, লিভ মি। আকিকার কথা শুনে তন্ময়ের চোখ দুটো এবার লাল হয়ে এলো। রাগে ক্ষোভে ঠোঁট টিপে টিপে বলে, চলেই যাচ্ছি, সারা জীবনের মতো মুক্তি দিয়ে যাচ্ছি তোমায়। পরশু আমার ফ্লাইট, এরপর আর কোনোদিন আমার চেহারা তোমাকে দেখতে হবে না, কথা দিচ্ছি। বাট আই লাভ ইউ ফর এভার। সারা জীবন অপেক্ষা করে যাব, বাট তুমি খুঁজে পাবে না আমাকে। আকিকা যেন ঘোরের মাঝে লুকিয়ে গেল। বেশি আসছে মন, অস্থিরতা ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। ঘন শ্বাসকে ঠান্ডা করতে চোখ বুঝে লম্বা শ্বাস নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল তন্ময়কে। তন্ময় শক্ত হয়ে একই স্থানে দাঁড়িয়ে রইল, কিন্তু আকিকাকে ছেড়ে দিল। আকিকা বলে, কেন এমন করছো আমার সাথে? তন্ময় আবার আকিকাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই বলে আবার জোর করে আকিকার ঠোঁটে ঠোঁট ডুবায়। আকিকা নিজেকে ছাড়ানোর জন্য আবার হাত পা ছড়ায়, কিন্তু পেরে ওঠে না। তন্ময় নিজেকে হারিয়ে ফেলেছে আকিকার মাঝে। সে পরম তৃপ্তিতে নিজের তৃষ্ণা নিবারণ করতে থাকে। আকিকা অনেক চেষ্টা করার পর নিজেকে এলিয়ে দেয় তন্ময়ের বুকে। তন্ময় তাকে দুই হাতে আঁকড়ে ধরে, তার যেন নেশাই কাটছে না। সে দু চোখ বন্ধ করে আকিকার ঠোঁট চুষেই যাচ্ছে। এরই মাঝে কখন যে আকিকা তন্ময়কে জড়িয়ে ধরেছে সে নিজেও জানে না। দুজনে এক অজানা সুখে হারিয়ে গেল। হঠাৎ নিচ থেকে আদরের চিৎকারে আকিকা আর তন্ময় চমকে ওঠে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে কি হয়েছে বিষয়টা ঠাউর করার চেষ্টা করে। তারপর দৌড়ে নিচে চলে আসে। এসে দেখে টুকটুকি অজ্ঞান হয়ে পড়ে আছে। আদর তার পাশে বসে হাতের তালুতে তেল মালিশ করছে, মুখে পানি ঝাপটা দিচ্ছে। কিছুক্ষণ পর টুকটুকির জ্ঞান ফিরে। এদিকে আমি বিছানায় পাতা কালোর মাঝে লাল ছোপ ছোপ চাদরের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছি। মন আমার ভেতর আবদ্ধ নেই, ডুবে আছে টুকটুকিতে। বাড়ি ফিরেছি 1 মাস হলো। আমি তার কথা রেখেছি। বাড়ি ফেরার আগেই টুকটুকির পছন্দ মতো কুচকোচে কালোর মাঝে সোনালি পাথরের কাজের ভারী লেহেঙ্গা কিনে এনেছি। টুকটুকি তার বিয়েতে কালো পরবে বলেছে, সাথে অন্যান্য সব সরঞ্জাম। বিয়ের গহনাও গড়ে রেখেছেন রেহানা, কিন্তু টুকটুকি মোটেই কথা রাখেনি। দৌড়ে এসে জাপটে জড়িয়ে ধরেনি আমাকে, আমার বুকে মাথাও রাখেনি, বরং স্বার্থপরের মতো সব কথা চুকিয়ে দিয়ে সব আশা মিটিয়ে দিয়ে চলে গেছে। আমি বাড়ি ফেরার পর রেহানা ফুপির কাছেই জানতে পারি টুকটুকিকে নিয়ে ঢাকা চলে গেছে আদর। খুব কাঁদছিল মেয়েটা। যে নাম্বারে টুকটুকির সাথে এতদিন কথা বলেছি আমি, সেটাও নন রিচেবল বলছে। পুরো পৃথিবীটা যেন হঠাৎই কাল বৈশাখী ঝড়ের বিধ্বস্ত জমির মতো এলোমেলো হয়ে গেছে। সত্যি, নারীরা ঘরের সৌন্দর্য, মনের মাধুর্য। একজন নারী যেমন এক পুরুষের জীবনচিত্র সাজিয়ে তুলতে পারে, তেমন নিমেষে বিধ্বংসী পিস্তলের আঘাতে ধ্বংস করার ক্ষমতা রাখে। নারী মানে মোহনীয়, নারী মানে কোমলতা, নারী মানে সূর্যমুখীর মতো বিস্ফোরিত সত্তা, নারী মানেই ভালোবাসা, নারী মানেই ধ্বংসাত্মক। টুকটুকি তবে মরিচিকা ছিল আমার জীবনে, যাকে আমি পেয়েও ধরা দেয়নি। কষ্ট হচ্ছে আমার। হৃৎপিণ্ডটা বিনা দ্বিধায় কুরে কুরে ভেতরটা ক্ষত করছে। টুকটুকিকে ছাড়া যে আমি অভ্যস্ত নই। আমার ভালোবাসা তো কোনো মোহ নয়। আমার ভালোবাসা তার অনন্তলীল মাধুর্য নিয়ে চলতে থাকে আপন গতিতে। আমি উঠে বারান্দায় গিয়ে সিগারেট জ্বালালাম। এই 1 মাসে আমি বিভিন্নভাবে খুঁজেছি টুকটুকিকে। এদিকে ফজর কিছু কাজের জন্য আমেরিকা গিয়েছেন। আর ওনাকে আমি যতটুকু চিনি, লোকটা পুরোই পাগল প্রকৃতির। সে কখনোই চাইবে না যে আমি জানি টুকটুকি কোথায়। তবে টুকটুকিকে নিয়ে তার নতুন ফ্যামিলি হঠাৎ উদয় হয়ে যাওয়ার কারণটা মোটেই ঠাউর করতে পারছি না আমি। টুকটুকির জন্মের যথাযথ প্রমাণ তারা দিয়েছে, অর্থাৎ তার আপন লোক তারা। খারাপ কিছু তো করবে না টুকটুকির সাথে, তবে এরকম গা ঢাকা দেওয়ার মানে কি? আমি পরের দিন ভোরে ঢাকা চলে এলাম। এসেই গুলশানের রিজভির ফ্ল্যাটে উঠলাম। রিজভি আমার স্কুলের বন্ধু। কাকতালীয়ভাবে স্কুল থেকে আমাদের বন্ধুত্ব একসঙ্গ যাত্রা শুরু হয়। তারপর কলেজ, মেডিকেল সব একসাথেই পড়া হয়। রিজভির মা নেই, বাবা আর 2 বোন নিয়ে ছোট্ট ফ্যামিলি। আমি ঢাকা আসলে রিজভির কাছে থাকতে হবে, তা রিজভি নিজেই নিয়ম করে দিয়েছে। ঢাকা পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর 3:30 বেজে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার পর রিজভি আমার ঘরে এলো। আমি তখন বের হবার প্রস্তুতি নিয়ে ফেলেছি। রিজভি অবাক কণ্ঠে বলে, এখনই কোথায় বের হচ্ছিস? একটু বিশ্রাম তো নিবি, কত পথ জার্নিং করেছিস। আমি বললাম, না রে, ছাড় সেসব। টুকটুকিকে ছাড়া 1 সেকেন্ড স্থির থাকতে পারছি না। বিশ্রাম কেমন করে নেব বল? শরীরের শান্তি দিয়ে কি হবে, ভেতরটা যে পুড়ে যাচ্ছে। রিজভি বলে, বুঝেছি আমি, কিন্তু এমন কেমনে করতে পারে ওই মানুষগুলো? একবার ইনফর্ম তো করার উচিত ছিল। আমি বললাম, জানি না, তবে মনে হয় ইচ্ছে করেই করছে, আমাদের থেকে সরানোর জন্য। কত দূর আর নিয়ে যাবে? আমার টুকটুকিকে তো আমি খুঁজে বের করবই, পাতালে নিয়ে লুকালেও। রিজভি বলে, কিন্তু এত বড় শহরে খুঁজবি কই দোস্ত? ঠিকানা জানার পরেও মানুষ খোঁজা ভয়ঙ্কর কাজ, আর এখানে তো পুরো ঢাকা শহর। আমি বললাম, আদর নামের যে ছেলেটা টুকটুকির ভাই, তার ঢাকা বনানী আর মিরপুরে নিজস্ব বাড়ি আছে। ওর বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে জানলাম। রিজভি বলে, 2 এলাকায় খুঁজতে হবে, তাই তো? আমি বললাম, অত্যাধিক বড়লোক মানুষ,
বনানীর বাড়িটা বিশাল, সেখানে আগে খুঁজে নেই। রিজভি বলে, আচ্ছা চল, আমিও যাব। আমি বললাম, যাবি বলছিস, চল তবে। সত্যি প্রত্যেকটা বিপদে তুই পাশে থাকিস ভাই, তোর কাছে দিন দিন আমার ঋণ বাড়ছে। রিজভি আমার পিঠে চাপড় মেরে বলে, তোর জন্য এত ভালো লাইফ পেয়েছি আমি, সেখানে এসব কিছুই না, আর অত সব ফালতু কথা তুলবি না মুখে। আমি হাসলাম, প্রশান্তের হাসি। রিজভি আর আমি মিলে 2 দিন বনানীর সবটা খুঁজলাম, কিন্তু পাইনি টুকটুকিকে। এর পরদিন মিরপুর যাব বলে স্থির করে নিয়েছি। ওখানে তাকে পেতেই হবে, শুধু ভয় এক জায়গায়, আদর এই দেশে সেটেল না। যদি টুকটুকিকে নিয়ে আমেরিকা চলে গিয়ে থাকে তখন কি হবে? এদিকে এতবার কল করার পরেও তন্ময়ের ফোন বন্ধ পাচ্ছে আকিকা। ফেসবুক আইডি ডিলেট, ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সকল জায়গা থেকে তন্ময় উধাও, ইমেল অ্যাকাউন্ট অকার্যকর। আকিকার নিজেকে পাগল পাগল লাগছে। একটা মানুষ মাত্র কয়েকদিনে কিভাবে হুট করে নিজেকে সোশ্যাল সাইট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে, মাথায় ঢুকছে না আকিকার। কিন্তু তন্ময়কে সে হারিয়ে ফেলেছে এতটুকু ধারণা ঠিক হচ্ছে, খুব কষ্টও হচ্ছে। আকিকার মতে তন্ময়কে সে পছন্দ করে কিন্তু ভালোবাসে না। আর যে মানুষটাকে সে ভালোবাসে না তাকে ভালোবাসতে পারবে না সে। তাকে নিজের লাইফের সাথে এভাবে জড়ানো বোকামি বই কিছু না। কিন্তু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, যে মানুষটা কয়দিন আগে অবধি ছিল ওর পাশে, আজ এভাবে হারিয়ে যাওয়াটা কি জরুরি ছিল? স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ছাড়া কি পৃথিবীতে বাকি সম্পর্কগুলোর কোনো দাম নেই? এই তো, আদর ওকে ভালোবাসে না, তাই বলে কি ওকে ছেড়ে গেছে আদর? না তো, বরং বন্ধুর মতো পাশে থাকবে সারা জীবন। টুকটুকির অবস্থা বেশ নাজেহাল। আকিকাকে তার কাছে শাকচুন্নি আর আদরকে তার কাছে পিশাচের মতো মনে হচ্ছে। ওকে যেতেই দিচ্ছে না নুহাসের কাছে, রেহানার কাছে। আচ্ছা, ও কথা বলতে পারে না, অন্যদের মতো অনুভূতি প্রকাশ করতে পারে না, তাই বলে কি ওর কষ্ট নেই নাকি? ব্যথা হয় না? ওর আপনজন নেই? তাদের আদরের গহীনে থাকতে ইচ্ছে করে না? টুপ করে ধরে নিয়ে এসেছে নতুন একটা জায়গায়। ও বুঝতেই পারেনি, নুহাসের নাম্বারে অনেক ট্রাই করার পরও লাগছে না। কি করবে ও এখানে? আচ্ছা, ও আদরকে শিউলি ফুল যখন দিয়েছিল তখন আদর অনেক খুশি হয়ে ওকে বাড়ি পৌঁছে দিয়েছিল। আজও নিশ্চয়ই দেবে। বাহ, কি সুন্দর আইডিয়া, এত বুদ্ধি ওর, আগে তো জানতোই না, মনে মনে ভাবছে টুকটুকি। বাড়ির সামনে ছোটখাটো একটা বাগানের মতো আছে, উঠে সেখানে গেল। সেখান থেকে শিউলি ফুল মুঠো ভর্তি করে টুকটুকি চলল আদরের ঘরে। টুকটুকিকে আসতে দেখে আদর খুব খুশি হলো। এখানে নিয়ে আসা পর্যন্ত টুকটুকি তেমন কথা বলেনি আদরের সাথে, আদর বলতে গেলেও এড়িয়ে চলে যায়। আজ তাকে হঠাৎ নিজের রুমে দেখতে পেয়ে মনে মনে খুব খুশি হলো। টুকটুকি আদরের সামনে গিয়ে মুঠো ভর্তি শিউলি ফুল আদরকে দিল। যদিও আদর শিউলি ফুল পছন্দ করে না, সে ভাবটা গোপন করে হাসি মুখে 2 হাত বাড়িয়ে ফুলগুলো নিল। তারপর হাসি মুখে বলে, এগুলো আমার জন্য এনেছো? ধন্যবাদ। দাঁড়িয়ে কেন, বসো। টুকি মাথা নেড়ে বলে, হ্যাঁ, আপনার জন্য। তারপর ইশারাতে বলে, আমি বাড়ি যাব, এখানে থাকবো না, আমি আমার নুহাসের কাছে যাব। এ কথা শুনে আদরের মুখটা কালো হয়ে গেল। সে বেশ বুঝতে পারছে নুহাসের প্রতি টুকটুকির মনের টান। এদিকে আমি সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ইদানিং সিগারেটের অভ্যাসটা বেড়েছে আমার। নিঃসন্দেহে এর কারণটা টুকটুকি। ওই পিচি মেয়েটাকে আমি পাগলের মতো এতটাই ভালোবাসি যে আকাশ পাতাল এক করে দিতে পারি ওর জন্য, তাও আমার চাই টুকটুকিকে। 1:35 বাজে হাত ঘড়িতে। ডানে বামে তাকিয়ে দেখলাম রাস্তাটা ভুতুড়ো হয়ে আছে। আলোবিহীন রাস্তায় খানিক দূরে দূরে ল্যাম্পপোস্টের আলোয় একটা দুটো কুকুর শুয়ে আছে। খিদে পেয়েছে খুব আমার, সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম। এরপর পেটে আর কিছু পড়েনি। মিরপুর 1, 2, 3 খুঁজেছি কিন্তু পাইনি। বাসায় যেতে আরো ঘন্টাখানেক লেগে যাবে। তাছাড়া ওদিককার রাস্তায় জ্যামও পড়বে অনেক। একটা ছোটখাটো রেস্তোরাঁতে ঢুকে পড়লাম আমি। চারিদিকে কাঠের পুরাতন বেঞ্চি পাতা। 2-1 জন লোক কয়েকটা টেবিলে বসে আড্ডা দিচ্ছে। আমার হাতে এখন টাকাও বেশি নেই, যা ছিল সব বাস ভাড়া, রিক্সা ভাড়া আর পুলিশের পকেটে গেছে। এটিএম বুথটাও নেই আশেপাশে। একটা বাচ্চা ছেলে সবার খাবার দাবার দেওয়ার কাজ করছে। আমি ওকে ডাকতেই দৌড়ে এলো। এই পিচ্ছি, এদিকে আয়। ছেলেটা বলে, স্যার কন, কি খাইবেন, কি দিমু? আমার টুকটুকির খিচুড়ি পছন্দ, আমার সাথে থাকলে হয়তো তাই খেতে বায়না ধরতো। আমি একটু গম্ভীর কণ্ঠে বললাম, ভুনা খিচুড়ি আছে? ছেলেটা বলে, হ আছে। এটা খাইবেন, সাথে কি দিমু? আমি বললাম, সাথে গরুর মাংস ভুনা থাকলে দে, আর না হলে ডিম ভাজি দে। ছেলেটা বলে, আচ্ছা, গরুই আছে। রেস্তোরাঁ থেকে বের হয়ে একটা টং দোকানে চা খেয়ে রওনা হলাম হসপিটালের দিকে। রিজবির আজ নাইট ডিউটি। হাসপাতালে যেতেই রিজবি অবাক হলো আমাকে দেখে। আমাদের পুরো বন্ধুদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দেখতে ছিলাম আমি। হাসি খুশি, শক্তি, সামর্থ্য। কিন্তু ওর সামনে এখন যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে মোটেই তেমন নয়। রিজবি ব্যাপক বিরক্ত নিয়ে ভুরু কুচকে বলে, খেয়েছিস রাতে? আমি বললাম, খেয়েছি। রিজবি বলে, সত্যি নাকি মিথ্যা? আমি ওর কথায় হেসে উঠে বললাম, আরে দোস্ত, একটু আগে খাইলাম খিচুড়ি আর গরু মাংস দিয়ে। রিজবি বলে, তো তোর চেহারা এই বিধ্বস্ত অবস্থা কেন? দেখা তো মনে হইতাছে ভিক্ষা করে বাড়ি ফিরছস, ডাক্তারই তো মনে হয় সব ভুইলা গেছস। আমি প্রসন্নে হাসলাম। রিজবির মেজাজ এবার আরো গরম হলো। সে বলে, এমন ভাবে কয়দিন চলবি? নিজের একটু খেয়াল তো রাখতে হবে নাকি?
না হলে টুকটুকিকে খুঁজবি কেমনে? আমি আবারও হাসলাম। রিজভি রাগে গজগজ করতে করতে বলে, তুই শুনছিস আমি কি বলছি? পাগল হয়ে গেছিস? আমি বললাম, আরে দোস্ত চেতস কেন? আমি পাগল হইনি। আমার কিছু ভাল লাগে না, কোনো কাজেই মন টেকে না, সব অসহ্য লাগছে। টুকটুকির হাসির আওয়াজ কানে বাড়ি খায়। ওর ইশারাগুলো মনে পড়ে। ওর পছন্দ অপছন্দগুলো আমার পছন্দ হয়ে গেছে। বুকটা ফাঁকা লাগে রে, অনেক ব্যথা হয় এখানে। আমি শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের বাম পাশটা দেখাই ওকে। রিজভির খুব অসহায় লাগছে আমার কণ্ঠ শুনে। রিজভি অনুই করে বলে, এভাবে বলিস না প্লিজ, আর তো মাত্র কয়দিন, তারপরেই তো খুঁজে পেয়ে বিয়ে করে নিবি টুকটুকিকে। এভাবে ভেঙে পড়িস না। আমি বললাম, মিরপুর ৮ নম্বরে আছে ওই আদরের বাড়ি। রিজভি বলে, তুই খুঁজে পেলি? গিয়েছিলি বাড়িতে? রিজভি উৎসাহ কণ্ঠে বলে, বড় বড় চোখ করে চেয়ে আছে আমার দিকে। আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম, না। রিজভি বলে, তাহলে? আমি বললাম, কাল যাব। রিজভি বলে, আমিও যাব, এখন বাড়ি চল। আমি বললাম, তোর না ডিউটি এখন? রিজভি বলে, রোকসানা আর বাবর আছে, সামলে নেবে, তোর বিশ্রামের দরকার, চল আমার সাথে। আমি বললাম, না, ডাক্তারের নিজের ব্যক্তিগত জীবনের আগে নিজের প্রফেশন, আমি একাই যাই। রিজভি বলে, তোকে একা ছাড়ছি না আমি। আমি বললাম, তাহলে সকালেই যাব বাড়ি, এখানেই আছি রাতে তোর চেম্বারে। রিজভি বলে, তুই বড্ড জেদি নুহাস। আমি বললাম, সে আমি ছোট থেকেই। তারপর রিজভির চেম্বারে ঢুকে ফ্রেশ হয়ে বড় সোফাটায় টান টান হয়ে শুয়ে পড়লাম আমি। ঘুমিয়েও গেলাম খানিক বাদে। এদিকে টুকটুকির ঠোঁটের হাসি দেখে সমুদ্রের ঢেউয়ের মতো খুশির জোয়ার খেলে গেল আদরের মনের কিনারায়। একটা মেয়ে এতটা বাচ্চা কি করে হতে পারে? এতটা প্রশান্তি ওই হাসিতে। আসলে নারী শব্দটার সাথে পবিত্রতা শব্দটাই শুধু খাপ খায়। আদরের চোখ মুখ কুঁচকে এসেছিল যখন টুকটুকি ওকে শিউলি ফুল দিয়ে আমার কাছে যাওয়ার বায়না ধরেছিল। এখানে আসার পর থেকে টুকটুকির মুখে আনন্দের ছিটে ফোটাও দেখেনি আদর। ভেবে নিয়েছিল এই ছোট হৃদয়টাতে হয়তো অনেকটা আঘাত করেছে আদর, তাই হয়তো অভিমান করে আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু টুকটুকির মুখে বারবার আমার কথা শুনে ওর চিন্তাটা আরও গম্ভীর হতে লাগলো। এদিকে আকিকা টুকটুকিকে কি একটা রান্না শেখাচ্ছিল। আ ধ্বনি তুলে টুকটুকি তা গভীর মনোযোগে শিখছে। একটু ভুল হলে আকিকা বকছে আর দুষ্টুমি করে হাসছে টুকটুকি। আদর ওই দিকটাতে এগিয়ে যেতেই নজরে পড়ল ওর। নাকের পাটা ফুলিয়ে মুখটা লাল করে নিজের রুমে চলে গেল টুকটুকি। আকিকা হতভ্রম হয়ে চেয়ে রইল। গালে হাত দিয়ে বসে আছে রেহানা। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা মনে হচ্ছে তার। মনোরমা তার লাঠি ঠেকিয়ে নেমে এলো উঠানের দিকে। আমাকে দেখে আশেপাশে তাকালো। চশমা খুলে মুখের গরম হাওয়া দিয়ে কাপড়ে ঘষে আবার চোখে দিয়ে বলেন, টুকটুকি আমার নাতনি, সোনামণিটা কই? কই লুকাইয়া আসোস রে সিমরি? বুড়ি বয়সে কি এত খুঁজতে পারি? বাইর হইয়া আয়। মনোরমার কথা শুনে রেহানার কান্নার বেগ আরো বাড়ল। মনোরমার কপাল কুচকালো, নাকের পাটা ফুলিয়ে বলে, অহন অমনে কাইন্দ না তো, মাইয়াডার কষ্ট হইব। কতদিন পরে আইছে। আমি মনোরমা দাদুকে একবার দেখে বাড়ির সিঁড়িতে বসলাম। আজ সকালে রিজভি আর আমি ঢাকা থেকে বাসায় ফিরলাম। আমি কিছু বলার আগেই রিজভি বলে, টুকটুকি নেই দেশে, আমেরিকা নিয়ে গেছে ওকে 14 দিন আগেই। এই কথা শুনে মনোরমার ভেতরটা ছেদ করে উঠল। নাতিকে দেখবে বলে অনেক কাঁচা আমের আর তেঁতুলের আচার বানিয়ে রেখেছে মনোরমা। রিজভির কথা শুনেও ঠান্ডা হয়ে আছে মনোরমা। বিপদেও প্রচণ্ড ভেবে চিন্তে কাজ করতে পারে মনোরমা। কোমল গলায় মনোরমা বলে, এত তাড়াতাড়ি? আমি ভাঙা গলায় বললাম, টুকটুকির দার্জিলিং পছন্দ ছিল, হানিমুনে নিয়ে যাওয়ার জন্য আমি আগে থেকেই পাসপোর্ট বানিয়ে রেখেছিলাম। ফুপি সেটাও দিয়ে দিয়েছে, তাই তো দ্রুত নিয়ে যেতে পেরেছে। মনোরমা বলে, তুই যাবি না ওরে আনতে? আমি এক পলক দেখলাম মনোরমা দাদুর দিকে। পায়ের আঙ্গুলে আঙ্গুল ঘষিয়ে নিচু সুরে বললাম, পৃথিবীর যে প্রান্তেই নিয়ে যাক না কেন, আমার টুকটুকিকে আমি নিয়ে আসবই আমার কাছে। মনোরমা বলে, আমিও যামু, আমারে লইয়া চল। এই বলে আত্মনাদ করে উঠল মনোরমা। উপস্থিত সকলে হকচকিত হয়ে গেল। আমি বললাম, পাসপোর্ট? মনোরমা বলে, হজ কইরা আইলাম না, পাসপোর্ট আছে আমার। আমি বললাম, এত জার্নি শরীরে সইবে না। মনোরমা বলে, পারমু আমি যামুই।